বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি ফরিদপুর জেলার সদর উপজেলা পরিষদের মিলনায়তন থেকে। এই মিলনায়তনে যারা দর্শক হিসেবে আছেন তাদেরকে আমি স্বাগত জানাই। বাংলাদেশের একটি অত্যন্ত প্রাচীন জেলা ফরিদপুর। ঢাকা বিভাগের অন্তর্গত ফরিদপুর জেলায় বসবাস করেন প্রায় 19,12,969 জন মানুষ। বর্তমানে ফরিদপুর ঢাকা বিভাগের একটি জেলা হলেও ধারণা করা হচ্ছে যে খুব শীঘ্রই বাংলাদেশ সরকার ফরিদপুরকে একটি বিভাগে উন্নীত করবে, যার নাম হবে পদ্মা বিভাগ। পদ্মা সেতু চালু হওয়ার পর বদলে গেছে ফরিদপুরের জনপদের চিত্র। গত এক বছরে দেশি বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় স্পট এখন ফরিদপুর। এই জেলা মূলত স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই বেশি প্রসিদ্ধ। শিক্ষাবিদ হুমায়ুন কবির, ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়, সাহিত্যিক মীর মোশাররফ হোসেন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ, পল্লীকবি জসিমউদ্দিন প্রমুখ বিখ্যাত ব্যক্তিবর্গের জন্ম ফরিদপুর জেলায়। এখানে পাট, ধান, ইক্ষু, গম, পেঁয়াজ, সরিষা, মরিচ সহ নানা ফসল উৎপন্ন হয়। খেজুর গুড় উৎপাদনের জন্য ফরিদপুর সারা বাংলাদেশে বেশ সুনাম কুড়িয়েছে। এই জেলায় শীতকালে নানা ধরনের পিঠা বানানো হয়, যেমন ভাপা পিঠা, শাহী ভাপা পিঠা, দুধ চিতই, খোলা চিতই, পাটিসাপটা, তিলের কুড়ি সহ আরও অনেক কিছু। ফরিদপুরের পদ্মা নদীর ইলিশের নাম ছড়িয়ে আছে সারা দেশব্যাপী এবং দেশের সীমানার বাইরেও। ফরিদপুরে রয়েছে অনেক বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান, যেমন সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ফরিদপুর জেলা স্কুল। এই জেলার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি এবং কবরস্থান, নদী গবেষণা ইনস্টিটিউট, শেখ রাসেল শিশু পার্ক, টেপাখোলা সুইচ গেট, সদরপুর সাতইর মসজিদ, কানাইপুর জমিদার বাড়ি, মথুরাপুর দেউল। গত মাসেই ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের 3টি প্রকল্প, কুমার নদ পুনঃখনন, আড়িয়াল খাঁ নদের তীর সংরক্ষণ ও ড্রেজিং, চর ভদ্রাসনে পদ্মা নদীর 4.98 কিলোমিটার ডান তীর সংরক্ষণ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এত উন্নয়নের পরেও ফরিদপুরে এখনও অনেক সমস্যা রয়েছে। ফরিদপুরের বক্ষব্যাধি হাসপাতাল ও ক্লিনিক, পুরনো ভবন, নিরাপত্তার অভাব, জনবল সংকট এবং নষ্ট জেনারেটর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। ফরিদপুর পৌরসভার ব্রাহ্মণকান্দা এলাকার 1.5 শতাধিক বাসিন্দাকে জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘর বাড়ি, সরকারি বিদ্যালয়, মসজিদের প্রাঙ্গণ সবকিছু ডুবে আছে দিনের পর দিন। এর বাইরেও রয়েছে নানা সমস্যা। এই সব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে আজকের এই মঞ্চে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার সভাপতি শামীম হক, তিনি আমার বায়ে বসা। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেত্রী এবং কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমি প্রশ্ন করতে চাই মিস্টার শামীম হক এবং মিস চৌধুরী নায়াব ইউসুফ, আপনাদের দুজনকেই, যে ফরিদপুরের অর্থনৈতিক উন্নয়নের জন্য আপনাদের নিজ নিজ দলের কী ধরনের প্ল্যান এবং বিশেষ করে এখানকার ক্ষুদ্র ব্যবসায়ী, যুব মহিলা উদ্যোক্তারা কী ধরনের ভূমিকা রাখতে পারে, তাদের জন্য আপনারা কী করেছেন, ভবিষ্যতে কী করবার পরিকল্পনা আছে, প্রত্যেকে যদি 2 মিনিট করে একটা ধারণা আমাদেরকে দেওয়ার চেষ্টা করেন। মিস্টার শামীম হক, আপনি শুরু করবেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এই ফরিদপুরের বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি। এই ফরিদপুরে আপনি কিছুক্ষণ আগে বলেছেন আপনার প্রথম এই ফরিদপুরে এসেছেন। আপনাকে ফরিদপুর জেলার সমস্ত মানুষের পক্ষ থেকে চ্যানেল আই এবং তৃতীয় মাত্রার পরিচালক হিসাবে আপনাকে ধন্যবাদ এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আপনার যেটা প্রশ্ন সেটা বলতে চাই যে আপনি নিজেই বলেছেন যে পদ্মা সেতু হওয়ার পরে এই দক্ষিণবঙ্গের বিশেষ করে ফরিদপুরের সমস্ত মানুষের এবং ফরিদপুরের যে একটা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটা পাল্টে গিয়েছে। এটার নাম কিছুদিনের ভিতরেই পদ্মা বিভাগ হবে এবং এই বিভাগীয় শহর হবে ফরিদপুর। এবং এটা হওয়ার জন্যে আপনার বিভিন্ন জেলার এবং ফরিদপুরের মানুষের ভিতরে একটা বাণিজ্যিক শহর এবং তৃণমূল মানুষের মান উন্নয়নের একটা জীবনধারা, মান উন্নয়নের একটা সম্ভাবনা তৈরি করে দিয়েছেন আমাদের
মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু, যেটা কেউ স্বপ্নেও ভাবতে পারেন নাই। আপনার নিজের জন্মভূমি ঢাকা হইলেও আপনার প্যারেন্টসের কাছে জিজ্ঞেস করতে পারেন যে ওই শরীয়তপুর থেকে ঢাকা যাইতে কতদিন লাগতো আর কত কষ্ট হইতো। তা যাই হোক, ওই পদ্মা সেতু এখন হয়েছে, অনেকের স্বপ্নও ছিল না বা স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। ওইখান থেকে এখন ট্রেনও চলে এবং খুব অল্প সময়ে এবং খুব অল্প পয়সায় মানুষের ঢাকা যাইতে পারে। এটার একটা আলাদা জয়ন্তী শেখ হাসিনা যে কোনো একটা দেশেই আপনি যদি একটা আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি যখনই ডেভেলপমেন্ট কান্ট্রিতে যায়, ওইখানকার একটা অবকাঠামোমূলক যে পরিবর্তনটা করতে হয়, সেটার প্রথম পদক্ষেপ হচ্ছে কমিউনিকেশন, যাতায়াত ব্যবস্থা। যাতায়াত ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে কিছুই হয় না। তো আজ আপনি যে কোনো এই দক্ষিণবঙ্গের 21টি জেলার সমস্ত লোক, আপনার যারা প্রান্তিক কৃষক বিশেষ করে, তাদের যেই ফসলটা ওরা সরাসরি ঢাকায় নিয়ে যেতে পারছে, কিন্তু আগে কোনোদিনও পারে নাই। আপনি দেখা গেছে ঢাকা আপনি ফেরির জন্য অপেক্ষা করছেন, আপনার এই সবজি মাছটা সবই পচনশীল, সবই নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু এখন আর এটা হয় না। এটা একটা অভূতপূর্ব সাফল্য মনে করবে। এর বাইরেও যেহেতু ফরিদপুরের কথা বলছেন, আমি ফরিদপুরের কথাই বললাম, এইসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বিগত 15 বছরে যেই দৃশ্যমান যে উন্নয়নগুলো হয়েছে সেটা এখন আর মুখে বলার কিছু নাই। এবং জয়ন্তী শেখ হাসিনা সারা বিশ্বেই একটা বিশ্বের বিস্ময় হয়েছে এবং রাষ্ট্রনায়ক হিসাবে উনি সবার কাছে একটা বিশ্বনেত্রী হিসেবে। ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। মিস চৌধুরী নায়াব ইউসুফ, আপনার কাছ থেকে শুনতে চাই, এবং আপনি নিজে একটি রাজনৈতিক পরিবারের সদস্য, আপনার বাবা মন্ত্রী ছিলেন দীর্ঘদিন, এই এলাকায় ফরিদপুরের একটি আসন থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আপনার কাছ থেকে শুনতে চাই যে কী কাজ আপনারা ফরিদপুরের জন্য করেছেন বা কী ধরনের প্ল্যান আছে, বিশেষ করে এখানকার ব্যবসায়ী, যুব, মহিলা সম্প্রদায়ের জন্য, এবং এখন কি হচ্ছে, সব মিলে একটু আপনার সূচনা বক্তব্য 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জিল্লুর ভাইকে আমার ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, এবং এখানে যারা অডিয়েন্স বসে আছেন তাদের সকলকে আমার আসসালামু আলাইকুম, এবং আমার সহ-আলোচক শামীম ভাইকে আমার শুভেচ্ছা। আমি প্রথমেই বলবো আমার বক্তব্যের যে আজকে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, উনি ভীষণভাবে অসুস্থ। আসলে উনি জীবন মরণ মৃত্যুশয্যায়। ওনার চিকিৎসার জন্য আমরা অনেকবার অনুরোধ করেছি এই সরকারকে, ওনার চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে হবে, ওনার চিকিৎসা বাংলাদেশে নাই। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দাবি করছি যে তাকে সুচিকিৎসার জন্য তারা যেন তাকে মুক্ত করে, তার এবং তার সুচিকিৎসার জন্য সেই সুযোগ সুবিধা যেন করে দেয়। আমি প্রথমেই সেই দাবিটা তুলব। এবং তারপরে আমি বলবো যে আমার আব্বা এখানে 79 থেকে আমার আব্বা এমপি ছিলেন, মন্ত্রীও ছিলেন। 91-এ উনি হেলথ মিনিস্টার ছিলেন, এবং যতবারই উনি নিরপেক্ষ যতদিন নির্বাচন হয়েছে উনি এমপি হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন যখন বিএনপি ক্ষমতায় ছিল। কিন্তু এখন সেই বাস্তবতা নেই। আমরা আসলে এখন রাজপথে আছি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমি এতটুকু বলবো যে আমরা যতদিন ক্ষমতায় ছিলাম জনগণের জন্য করেছে আমাদের দল, এবং বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, ওনারা এই দেশ বাংলাদেশের মানুষের জন্য কি করেছেন তারা আপনারা সবাই জানেন। যেমন প্রথম জিয়া রহমান যখন উনি, এবং সবচেয়ে বড় কথা যে জিয়া পরিবার আমাদের দেশের যখন প্রয়োজন হয়েছে, যখন ক্রান্তি লগ্নে গণতন্ত্র ফিরিয়ে আনতে হয়েছে, তখন তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। 71-এর স্বাধীনতার ঘোষণার থেকে শুরু করে 75-এ যখন আমাদের গণতন্ত্রহীন ছিল বাংলাদেশ, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি বহুদলীয় গণতন্ত্র উনি ফিরিয়ে এনেছেন বাংলাদেশে। তারপরে আমাদের তলাবিহীন ঝুড়ির যে পরিচয়টা ছিল সেটার থেকে বের হয়ে এসে, দুর্ভিক্ষগ্রস্ত যে দেশ ছিল তার থেকে বের হয়ে এসে
বাংলাদেশকে ধন্যবাদ। খাবারে স্বয়ংসম্পূর্ণ করেছেন, এবং বেগম খালেদা জিয়া উনি নারী শিক্ষার থেকে শুরু করে উনি বাংলাদেশে তাছাড়াও যে উন্নয়নগুলা সেটা সবাই আপনারা জানেন। হ্যাঁ, আসছে আবার আপনার কাছে আমরা একটু ফরিদপুরে বেশি কনসেন্ট্রেট করতে চাই। মিস্টার শামীম হক, ফরিদপুরের যারা উদ্যোক্তা আছেন তাদের মতে যে এখানে রঙিন মাছের যে ব্যবসা, সেক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো ধরনের আর্থিক বা টেকনিক্যাল সাপোর্ট তারা পান না, এবং সব কিছুর দাম বাড়লেও রঙিন মাছের দাম অনেক কমে গিয়েছে, এবং গত বছর যেই মাছের প্রতি পিস 15 টাকা দরে বিক্রি হয়েছে, এবছর সেটা 8 টাকায় বিক্রি হচ্ছে, যদিও আর সকল পণ্যের মূল্য বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে। তো সরকার কিভাবে ফরিদপুরের এই রঙিন মাছ ব্যবসায়ীদের সাহায্য করতে পারে? ব্যবসায়ীরা বলছেন যে তারা আর্থিক সুবিধা, টেকনিক্যাল সাপোর্টটা সরকার থেকে পান না, এবং কেন এখনও রঙিন মাছের কোনো এক্সপোর্ট হয় না? আসলে আমাদের এই ফরিদপুরে বিগত প্লাস মানে 4 বছর এখানে কোনো জনপ্রতিনিধি নাই, উনি দেশের বাইরে আছেন আপনার স্বাস্থ্যগত কারণেই, ওই জন্য হয়তো এমন কিছু হইতে পারে, কিন্তু আমরা এটা জানি না। আমরা যদি জানি তাহলে আমরা একটা যারা এই মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন তাদের সঙ্গে আলাপ করে এটার ব্যবস্থা করব। আসলে এটা আমার জানা ছিল না। বাট একজন জনপ্রতিনিধি যদি বছরের পর বছর দেশের বাইরে থাকেন এবং তিনি যদি কোনো কাজ করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা রাজনীতিবিদরা মনে করেন কিনা যে সংবিধানে বা আইনে কোনো বিকল্প ব্যবস্থা থাকা দরকার? কারণ সেটা আসলে এলাকার জনগণের সঙ্গে এক ধরনের তাদেরকে অবহেলা করা হয় যদি জনপ্রতিনিধি হয়ে তিনি যে কোনো কারণেই হোক না কেন কাজ না করতে পারেন। না, আসলে উনি তো অসুস্থ হয়ে গেছেন, ওইখানে যাই অসুস্থ হয়েছেন, তারপরে আর আসতে পারেন নাই। তারপরেও আমরা যতটুকু দলীয় নেতাকর্মীরা আছে আমরা সকলে এই সরকারের সঙ্গে একত্রিত হয়ে যতটুকু পারতেছি করতেছি, এবং এটা আপনার সফল এই ব্যাপারে। এখন তো সংসদ শেষ হয়ে গেছে, সামনে নির্বাচন, এই ক্রাইসিসটা আর থাকবে না। মিস নায়াব ইউসুফ, রঙিন মাছ নিয়ে যদি আপনি কিছু বলতে চান, কিন্তু আমি আরেকটা প্রশ্ন আপনাকে জুড়ে দিতে চাই যে ফরিদপুর পাট উৎপাদনের জন্য অত্যন্ত বিখ্যাত, এবং এই ফরিদপুরে কোনো সরকারি পাটকল এখন পর্যন্ত নেই, এবং ফরিদপুরবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আমরা যেটু কথা বলে জেনেছি যে একটা সরকারি পাটকল এখানে দরকার। সো এই পাটকল কেন স্থাপন হয়নি এখানে বলে আপনি মনে করেন, বা আদৌ দরকার আছে কিনা আপনি মনে করেন? হ্যাঁ, পাট যেহেতু আমাদের এটা একটা আমাদের সম্পদ, এই পাট দিয়ে আমরা অনেক রেভিনিউ এটা আর্ন করা যায়। এখানে বিভাগ ঘোষণা করা হয়নি, এবং মহানগর যেটা ঘোষণা করা হয়েছে সেটার মধ্যে এখনও পুরোপুরি ফর্মালি এটা মহানগর হয়নি, সিটি কর্পোরেশন ঘোষণা হয়নি। তো সেই জন্য এখানে ইকোনমিক জোনটা এখনও নেই। একটা ইকোনমিক জোন আমাদের ফরিদপুরে হওয়ার দরকার এই কর্মসংস্থান এবং শিল্পায়নের জন্য আমার মনে হয়, এবং তখন হবে। কিন্তু প্রাইভেট লেভেলে জুট মিল আছে ফরিদপুরে অনেক। জুট নিয়ে যেটা পাট চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না জুটের, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের কম দামে জুট পাট কিনে নিচ্ছে, এবং তারা ওই র মেটেরিয়াল হিসেবে নিচ্ছে, এবং ওইটার থেকে ওরা ফিনিশড গুডস বানিয়ে তারা আরও বেশি দামে, চড়া দামে বিক্রি করছে অন্যান্য দেশে। তো সেই জন্য পাটের দামটা আমাদের চাষিরা কম পাচ্ছে, ন্যায্য দাম পাচ্ছে না। এটার একটা সেটাও আর একটা সমস্যা, এবং পাটকলের দরকারও আছে আপনি মনে করছেন। মিস্টার হক, যারা ক্ষুদ্র বিশেষ করে নারী উদ্যোক্তারা আছেন, যারা বুটিক, ব্লক, ক্রাফটিং, এইসব বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া দরকার, এবং সরকারিভাবে ফরিদপুরে সেটা দেওয়াও হয় আমরা জানি। কিন্তু যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, ছোট ছোট ব্যবসায়ীরা, তাদের জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি, এবং সে কারণে তাদের এখন সমস্যা হয়েছে। এবং আমার প্রশ্ন আপনার কাছে একজন রাজনীতিবিদ হিসেবে, যে কিভাবে পণ্যভিত্তিক আলাদা ট্রেনিং ব্যবস্থা করা যায় আপনি মনে করেন? নানান সেক্টরে নানা ব্যবসা আছে, তাদেরকে আলাদাভাবে ট্রেনিং দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা? এবং আমি জানি যে আপনি ইউরোপে দীর্ঘদিন কাটিয়েছেন, ইউরোপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, সো আপনার একটা ওয়াইড এক্সপেরিয়েন্স থাকার কথা। সো আপনি কি মনে করেন? প্রশ্নটা একটু জটিল, কারণ আপনার বাংলাদেশ সরকার এই প্রান্তিক জনগণের জন্য, বিশেষ করে জননেত্রী শেখ হাসিনা আপনার এই নারীদের যে আপনার
সুদমুক্ত আর কি যেই এটা দিয়েছেন আপনার তাদের এই ঋণ যেটা বলছেন, যে ঋণের জন্য, তো সেটা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আপনারা দেখবেন আমাদের বিশেষ করে এনজিওর মাধ্যমে এবং আরও বাংলাদেশ সরকারের প্রতিটা ক্ষেত্রে। কতদিন আগে এখানে আপনাদের কৃষিমন্ত্রী মহোদয় আসছিলেন, উনিও যেভাবে সারা এই ফরিদপুর তথা এই আপনার কুষ্টিয়া, খুলনা, যশোর জোনের সমস্ত কৃষকদের এবং যারা চাষ করে চাষিদের এখানে আমন্ত্রণ করেছিলেন এবং সবাইকেই ওনারা আশ্বস্ত করেছেন যে ওনারা ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করবেন এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন। এবং ফরিদপুর থেকে মাঝে মাঝে আপনি জানেন ফরিদপুর পাট, পেঁয়াজ এই দুটা জিনিসে খুবই এই আপনার বিশ্বের বিষয় আপনার বলতে বল চা, বিশেষ করে পাট আর কি, যেটা আমাদের আপা বলল যে এই পাটের সম্ভাবনা প্রতিবেশী দেশ। আসলে এই পাট শিল্পকে আসলে বিএনপি সরকার আদমজি শেষ করে তখনই বন্ধ করে দিয়েছিল। তারপর থেকে এই পাটের যে চাহিদাটা, এই চাহিদাটা আপনার আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু জয়ন্তী শেখ হাসিনা এটা আসার পরে এখন আমি যেটা জানি ওনার আরও পাট সম্বন্ধে ওনার আরও জানা উচিত ছিল, কারণ এইখানে কানাইপুর এইখানেও একটা প্রথম এখানে পাটের একটা বিশেষ একটা আপনার ব্যবসায়িক কেন্দ্র এবং এখানে ওনার যে শ্রদ্ধেয় পিতা আমাদের এখানে মাননীয় সংসদ সদস্য ছিলেন এবং মন্ত্রীও ছিল কামাল ইউসুফ সাহেব, ওনাদেরও একটা ব্যবসা এখানে আছে। তো উনি হয়তো জানেন না যে এই ফরিদপুরে এখন পাটের কী অবস্থা। ফিনিশ গুডসের কথা উনি বলছেন। এখানে এখন আপনি যদি যান এইখানে দেখবেন জোবাইদা জুট মিল আছে, আপনার আরও আছে আপনার জুট টুয়াইন করে, যেটা আপনার বিদেশের আপনার যত কার্পেট হয়, কার্পেটের যে বটমটা হয় সব এই জুট টুয়াইন থেকেই হয়। এবং এইটা যত আপনার প্রফিটেবল বিজনেস, এটা আপনার ফিনিশিং যে জিনিসটা সেই জিনিসটা আপনার যেমন ওইটা তো আপনার টুয়াইন হলো সুতা, ওইটা তো আপনার কম দাম। আপনি যখন দেখবেন যে সোফাটায় বসে আছেন ওই সোফাটাও পাটের তৈরি, আপনার ওইটাকে আপনার রিসাইক্লিং করতে হবে, অনেক বড় ব্যাপার। আপনার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকতে হবে, এটা হচ্ছে। আপনি যদি যান এই জোবাইদা জুট মিলে ওখানে দেখতে পারবেন। আমি মাইসেলফ এই যত আপনার আলুর বস্তা আছে না, এই আলুর বস্তা যে বীজটা হল্যান্ড থেকে আসে, এটা আমরা এই মিলের মাধ্যমে এই ফরিদপুর থেকে মিলিয়নস অফ বস্তা বিদেশে যায়। তো এই ফিনিশ গুডের কথা বলছেন, এই সরকার সাবসিডি দেয়, আপনি জানেন কত পার্সেন্ট সাবসিডি দেয় এই সমস্ত? সাবসিডি দেয়, ওই জন্যই লোকালি সাবসিডি দেয় না, বাইরের এক্সপোর্টে সাবসিডি দেয়। তো এই যে তাদের উৎসাহিত করার সাবসিডি দেয়। এবং এই যে আমি বিগত 2 মাস আগে যে আমাদের মন্ত্রী আসছিল ওনাকে বলেছি যে এই বৈষয়িক যে আপনার উষ্ণতা, বৈষয়িক যে এনভায়রনমেন্ট যে চেঞ্জ হচ্ছে, জলবায়ু পরিবর্তন যে চেঞ্জ হচ্ছে, এটা মানে অল অফ এ সাডেন আপনি দেখতেছেন হঠাৎ করে একটা ঘূর্ণিঝড় বিভিন্ন নাম দিয়ে দিচ্ছেন, এইটা সেইটা আইলা দিয়ে। এটা কিন্তু আমরা কখনো আগে দেখিনি। 6 ঋতুর দেশ বাংলাদেশ, এই বাংলাদেশ 6 ঋতু এখন আর নাই, বিকজ অফ এনভায়রনমেন্ট। কেন হয়েছে, কীভাবে হয়েছে, এটা অনেক বিশদ আলোচনার ব্যাপার। কিন্তু এই পাট শিল্প এই ফরিদপুরে একটা অভূতপূর্ব একটা সাফল্য হইতে পারে। এই যে এটা হবে, এটা হবে। এবং এখন দেখতে পারেন অনেক বড় বড় পাটের কলকারখানা হয়েছে, অনেক হয়েছে আর কি। নায়েব ইউসুফ, ব্যাংকে যারা ব্যবসায়ী বা উদ্যোক্তা, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা, তারা যদি ক্ষুদ্র উদ্যোক্তা বা ব্যবসায়ী তারা যদি ব্যাংকে লোন নিতে যান, নানা রকমের জটিলতা, বিশেষ করে নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে এত ডকুমেন্ট চাওয়া হয় যে ব্যাংক লোনের প্রতি এক ধরনের অনীহা সৃষ্টি হয়ে যায়। সো আপনি কোনো পরামর্শ দিতে পারেন কি না যে এই প্রক্রিয়া কীভাবে সহজতর করা যায়, বা কেন ব্যাংকে পৃথিবীর অন্যান্য দেশে এত জটিলতা কোথাও ব্যাংক লোন? হ্যাঁ, ব্যাংক লোনের। আমি আসলে একজন মহিলা নেত্রী, আমি অবশ্যই চাবো যে মহিলারা এগিয়ে আসুক, তাদের ডেভেলপমেন্ট হোক। যেমন মহিলাদের আমাদের এখানে লোন দেওয়ার আগে কিছু ক্রাইটেরিয়া তো ফুলফিল করতে হয়। হ্যাঁ, আমাদের যেমন মহিলাদের হয়তো বা এডুকেশন লেভেলটা দেখতে হয়, তারপরে তারা ট্রেনিং প্রাপ্ত কিনা সেগুলো দেখতে হয়। তো ওই দিকে যদি কোনো ল্যাকিং থাকে, আমার মনে হয় মহিলাদের এই
সচেতন হতে হবে এবং আমার মনে হয় এক্সটেন্সিভ ট্রেনিংয়ের দরকার কিছু সেক্টরে, ক্ষুদ্র শিল্প বা যেই বিজনেস, স্মল বিজনেসে তাদের কিছু ট্রেনিং দরকার যে কিভাবে প্রতিষ্ঠানটা লাভজনক হবে। কারণ তাদের হয়তো বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কম থাকলে ওই জ্ঞানটা থাকে না, মার্কেটিংয়ের জ্ঞানটা, সেলসের ওই নলেজটা থাকতে হয় যে আমি একটা প্রোডাক্ট বানাবো, এই প্রোডাক্টটা কারা কিনবে, টার্গেট মার্কেট কে, তাদের কাছে আমি কিভাবে পৌঁছাবো আমার জিনিসটা। আমি যদি আমার একটা জিনিস তৈরি করলাম, অনেকে আমাদেরকে বলেছেন যে ফরিদপুরে আরেকটা বড় সমস্যা যেটা আপনি বলছেন যে একটা সেল সেন্টার নাই, অনেকে ক্ষুদ্র ক্ষুদ্র নানান পণ্য তৈরি করে কিন্তু সেটা কোথায় গিয়ে বিক্রি করবে সেরকম কোনো জায়গা নেই। তো সেরকম কোনো ভবিষ্যতে যদি আপনারা ক্ষমতায় আসেন বা এখন যারা আছেন তাদের জন্য আপনাদের কোনো পরামর্শ আছে কি না যে ফরিদপুরে আসলে একটা সেল সেন্টার দরকার বা করা যায় কিনা? ক্ষুদ্র শিল্প, মহিলাদের উদ্বুদ্ধ করার জন্য, হ্যাঁ অবশ্যই। এবং কারণ আমাদের হলো জনসংখ্যার 50% হলো নারী, তাদেরকে তো বাড়িতে অলস রাখা যাবে না। দেশ উন্নত হতে হলে তাদেরকেও অ্যাক্টিভ করতে হবে এবং তাদের যত সুযোগ সুবিধা দেওয়ার দরকার, একটা সেল সেন্টার, তারা একটা জায়গায় এসে তাদের প্রোডাক্টগুলো বিক্রি করলো সেরকম ব্যবস্থা, সেটা বিদেশে যেমন এক্সিবিশন হয়, আমরাও সেরকম করতে পারি। ঢাকা শহরে এক্সিবিশন হয়, মানে এক একজনের দোকান থাকে, তারা এসে সেখানে ওইটা ডিসপ্লে করে। একই জায়গার ভেতরে অনেকগুলা যখন উদ্যোক্তা আসে, একজন যে অনেকজনের সাথে পরিচিত হলো একটা জায়গাতে, ওরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া যায়, হ্যাঁ, মহিলাদের জন্য। মিস্টার শামীম হক, ফরিদপুরের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মান মোটামুটিভাবে অন্যান্য জেলার চাইতে সন্তোষজনক হলেও ফরিদপুরবাসীর একটা আক্ষেপ যে এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই এবং সারা দেশে বিশ্ববিদ্যালয়ের ছড়াছড়ি, সেখানে শিক্ষার মান লোপ পায় না, উন্নত হয় বলা মুশকিল, কিন্তু সব জায়গায় যেহেতু আছে ফরিদপুরে কেন নেই এবং স্থাপন করা প্রয়োজন আছে কিনা আপনি কি মনে করেন? আপনি জানেন, যদিও ব্যাঙের ছাতার মতো বিশ্ববিদ্যালয় জানেন 10ই অক্টোবর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আপনার ভাঙে আসছিলেন। ওই জনসভায় ওনাকে আমি বলেছি যে ফরিদপুর একটা ঐতিহ্যবাহী শহর, এইখানে আপনার অন্য অন্য জিনিসের সঙ্গে এই পূর্ণাঙ্গ একটা বিশ্ববিদ্যালয় দরকার। যেটা উনি বলেছে যে আমি ফরিদপুরের জন্য আমার একটা প্ল্যান আছে, কারণ এই ফরিদপুর নাম শুনলেই ফরিদপুর মানে বাংলাদেশ, এই ফরিদপুর মানে আওয়ামী লীগ, ফরিদপুর মানে উন্নয়নের একটা। তো এই ফরিদপুরের জন্য আপাতত আমাকে কিছু বলল না। আমি বলছি না, ফরিদপুরে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দরকার এবং এখন এইটা আপনার প্রতিশ্রুতি দিতে হবে, এটা কবে করবেন। তো উনি বলে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন এই ফরিদপুরে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে এবং আমাকে বলেছেন যে ভালো একটা জায়গা দেখতে। ধন্যবাদ। তো এটা আপনি কোনো মন্তব্য করবেন এই বিষয়ে? এখন পর্যন্ত আপনারা 15 বছর নেক্সট জেনারেশনে পড়াশোনা করতে হবে, নেক্সট জেনারেশন পড়াশোনার জন্য পরিবেশ থাকতে হবে। আছে তো পরিবেশ খারাপ না তো? ওকে, পরিবেশই নাই এখন। ফরিদপুরের যেখানে মানুষ আপনার পছন্দ মতো ভোট দিয়ে একটা নেতা সিলেক্ট করতে না পারবে, সেখানে কিসের পরিবেশ? আমাকে একজন ভোট দিবে, ভোট দিয়ে আমার কাছে আসবে যে আমার এই প্রয়োজন, হ্যাঁ, তা আমার কাছে আসবে। আমি যখন জানি যে সে আমাকে ভোট দেয় নাই, তখন তো আমার ইচ্ছাই করবে না তার জন্য কিছু করতে। অ্যাকাউন্টেবিলিটিটা, হ্যাঁ। আর আপনাদের এখানে এমপিও তো নাই। আপনারা 15 বছর বলছেন যে বিএনপি জুট সেক্টরটাকে ক্ষতিগ্রস্ত করছে, তো আপনারা 15 বছর এটা আমি বলতেছি না, বাস্তবতা আমি বলি না। না 15 বছর আপনারা তাহলে কি করলেন? আমরা তো লাস্ট 10 বছর ধরে শুনলাম যে বিশ্ববিদ্যালয় হবে। এখন এটা কনফার্ম। আপনারা দেখেন এই নির্বাচন পরে এখানে বিশ্ববিদ্যালয় হবে, এর সুবিধা ভোগী আপনারা। সেটা আমরা 10 বছর ধরে শুনতেছি, 15 বছর ধরে শুনতেছি। এখন নির্বাচন নিরপেক্ষ হলে ইনশাআল্লাহ বিএনপি এখানে বিশ্ববিদ্যালয় করবে। জি ভাই, স্বপ্ন দেখা ভালো, কিন্তু এই যে আপনার সবাই এই ফ্রি টু ফ্রি স্বপ্ন দেখা তো সমস্যা না, কিন্তু আপনি যেটা বললেন সেটা আপনাকে
প্রিসাইসলি বলি, সেটা হলো আপনার এখন বাংলাদেশের এই পাটের শাড়ি হয়, পড়ছেন পাটের শাড়ি? শুধু পাট দিয়ে শাড়ি হয় না, আমাদের টেক্সটাইল তো ডেভেলপ হয় নাই, পাটের সাথে অন্য সুতা মিক্স করে। বসে বসে আমি জানি কাপড়ের সম্বন্ধে আমি জানি। হ্যাঁ, পাটের সাথে শুধু পাট দিয়ে ভেরি ফিনিশ প্রোডাক্টস হতে হবে। পাটের সুতা এত পাতলা এখনো হয় নাই যে ওইটা দিয়ে শুধু পাট দিয়ে শাড়ি হবে, বাট পাটের সাথে অন্য সুতা মিক্স করে শাড়ি হয়। জি, আমি অন্য প্রসঙ্গে যেতে চাই। আমি দর্শকদের কাছেও যাব, সময় কম, এবং বিশ্ববিদ্যালয় হোক সেটা নিঃসন্দেহে আনন্দের বিষয়, কিন্তু বিশ্বের সকল বিদ্যা যেখানে সে লয় পায় সেরকম বিশ্ববিদ্যালয় যেন না হয়। সো সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স করবার ক্ষেত্রে এবং নবায়ন করবার ক্ষেত্রে অনেকেই বলেছেন যে প্রচুর ভোগান্তি হয়, এবং এটা আমরা জানি যে 5 বছর মেয়াদের জন্য হয়, কিন্তু ফরিদপুরের অনেক উদ্যোক্তাই আমাদেরকে বলেছেন তারা এখানে 1 বছরের জন্য পান, এবং তারা জানেনও না যে আসলে 5 বছরের জন্য ট্রেড লাইসেন্স হয়। এটি একটি প্রশ্ন। দ্বিতীয় আরেকটি ইস্যু আমি আলোচনার মধ্যে আনতে চাই। আমি এগুলো বিভিন্ন সংবাদপত্র থেকে নেওয়া। প্রথম আলোতে যেমন 2 মাস ধরে পানিবন্দী জীবন ফরিদপুর পৌরসভা কর্তৃপক্ষ কী করছে, এটা একটা শিরোনাম। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ফরিদপুর বক্ষব্যাধি হাসপাতাল ও ক্লিনিক। সো এই 3টে ইস্যু, একটি হচ্ছে বক্ষব্যাধি হসপিটাল এবং ক্লিনিক, মানুষ পানিবন্দী, এবং যেটি আমি এর আগে বললাম যে ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিষয়ে যদি 1 মিনিট করে আপনারা দুজনে অ্যাড্রেস করেন। ফরিদপুর আপনার এইটা আপনার ছিল এক পৌরসভা, এটাকে আপনার সিটি কর্পোরেশন করার জন্যেই ওই 9টা ওয়ার্ডকে 27টা ওয়ার্ড করা হয়েছে। এখন এই 9টা ওয়ার্ডের যে জনবল লোকবল নেই ফরিদপুর এই পৌরসভা চলে, এবং এইখানে যেই আপনার যে অর্থায়ন ওই 9টা ওয়ার্ডের যে 27টা ওয়ার্ড চালাইতে হয়। তারপরে আপনার এমন কোনো বরাদ্দ এখনও আসে না, যেহেতু সিটি কর্পোরেশন হয় নাই। ওই পানিবদ্ধতা এগুলো আসলে দৃশ্যমান না, এটা বাংলাদেশের সব জায়গায় আছে এবং বহির্বিশ্বেও অনেক জায়গায় আছে। আপনি এইমাত্র বলছি যে আমাদের এখানে যে লোক সংখ্যা অনেক বেড়ে গেছে, কারণ আপনার এই ফরিদপুর একটা এইখানে যেমন আপনি বলছেন যে চিকিৎসা সেবায় ফরিদপুরের কিন্তু এই দক্ষিণবঙ্গে অনেক নাম, কিন্তু এখানে যশোর, কুষ্টিয়া, গোপালগঞ্জ সব জায়গার থেকে মাদারীপুর এইখানে আসে। এখানে ডায়াবেটিক্স হসপিটাল, এখানে বঙ্গবন্ধু হসপিটাল, এখানে আমাদের সদর হসপিটাল, এইগুলোর এবং অনেক বড় বড় ভালো ভালো ডাক্তার এখানে আসে, এবং এগুলো সকলেই এই সেবা নিতে আসে। এই পৌরসভার যে কাজ, পৌরসভার কাজ আমরা যেই অল্প বরাদ্দ নিয়ে কাজ করে যাচ্ছে, এটাকে আমি সাধুবাদ জানাই। কারণ উনিও পৌরসভা সম্বন্ধে জানে, উনি পৌরসভায় ইলেকশন করছিল। যাই হোক, তো এই পৌরসভার আপনার আমি আশা করব, আপনিও বলেছেন এই খুব শীঘ্রই এটাকে সিটি কর্পোরেশন হবে, তখন এর জন্য যে বরাদ্দ আসবে এবং এই বরাদ্দে পৌরসভা খুব ভালোই চলবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ পৌরসভার যে মেয়র, উনি আগের যে অবস্থাটা ছিল তা এই মেয়রদের সঙ্গে আপনার অ্যাপয়েন্টমেন্ট করতে হতো, একজন করে আসতো। এখন ওনাকে আমি বলেছি যে আপনার এই দরজাটা পুরো খোলা রাখবেন, একজন ঢুকে যখন দেখেন আপনি বসে আছেন, উনি বসে, আপনি তখন যাবেন দেখবেন 50-60 জন লোক ওনার সামনে বসে আছে, সবার কাছ থেকে উনি শুনতেছে আপনার সমস্যা কি, আপনার সমস্যা কি, এইভাবেই উনি সমাধান করার চেষ্টা করছে। কারণ জিনিস তো অল্প, এটি সবার ভিতরে ভাগ করে দিতে, বুঝে নিতে। চৌধুরী নায়েব ইউসুফ, সো ট্রেড লাইসেন্স, বক্ষব্যাধি হসপিটাল বা এই যে ব্রাহ্মণকান্দা এলাকার মানুষ পানিবন্দী, আমাদের তো এখানে একজন জনপ্রতিনিধি নাই। শামীম ভাই তো এটা ভালো, এটা তো আপনারা জানেন যে এখানে তো কোনো এমপি নাই, একজন তো এমপি নাই। আত্মীয় তো আমাকে জেলে ভরছিল, আত্মীয় না। এখন সিটি কর্পোরেশন, এটা পৌরসভা ছিল 7টা ওয়ার্ডের। হ্যাঁ, তো 9টা ওয়ার্ডে একটা পৌরসভা ছিল। পরে ওইটাকে সিটি কর্পোরেশন করবে বলে ওই 9টা ওয়ার্ডকে আরেকটু বাড়িয়ে 27টা ওয়ার্ড করেছে। হ্যাঁ, কিন্তু এটা এখন পর্যন্ত সিটি কর্পোরেশন ঘোষণা করে নাই। এবং এই 27টা ওয়ার্ড যেটা করেছে, ইউনিয়নগুলা ওয়ার্ডের ভিতরে চলে আসছে, কিন্তু ওদের কিন্তু শহরের মতোই ট্যাক্স দিতে হচ্ছে। হ্যাঁ, এটা একটা বিরাট সমস্যা। শহরের ট্যাক্স তারা ওইভাবে নেয় না, দিতে হয় আর কি কিছুটা হলেও। তো এখনো সিটি কর্পোরেশন ঘোষণা করে নাই, এবং সেই ডেভেলপমেন্টটা হচ্ছে না। এই যে জলাবদ্ধতা, এটা দেখবে কে, মানে অমিতাভ দা আছে, উনি দেখেন, উনি খুব আন্তরিক অমায়িক লোক।
সবসময় উনি ওনাকে যোগাযোগ করলে আপনাকে সার্টিফিকেট দিচ্ছেন। ওনাকে যোগাযোগ করলে পাওয়া যায় কোনো একটা সমস্যা হলে, কিন্তু আমার মনে হয় উনি এটার ব্যাপারে ওটা উনি বলতে পারবেন। এই জলাবদ্ধতাটা এটা আমার কাছে আমার ইসে আসে নাই। ধন্যবাদ। আমরা একটু জি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা এলাকায় জনপ্রতিনিধি না থাকলে একটা এসপি এবং ডিসি একটা এলাকা চালাতে পারে না। হ্যাঁ, এটা আপনার তো মানে তাদের তো এখানে তারা আজকে আছে, তারপরে আরেক জায়গায় পোস্টিং, তারা এখানে লোকজনের কথা শুনবে কেন? হ্যাঁ, তো আমরা একটা বিরাট সমস্যায় আছি। অসুস্থ ভদ্রলোক বিদেশে যা অসুস্থ হয়ে গেছেন, কি করবেন? হ্যাঁ, 5 বছর ধরে অসুস্থ না, উনি ভদ্রলোক বিদেশে যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছেন, তা আসতে পারেন না, কি করবে? ডাক্তার বলছে ইলেকশন দেন এখানে। হ্যাঁ, ইলেকশন তো হবে, ইলেকশন করবেন আপনি, ইলেকশন তো হবে, আসেন ইলেকশন করি, আসেন ইলেকশন হবে। ইন্টারেস্টিং ডিবেট। আমরা না জড়াই, আমরা একটু সামনের দিকে যাই, আমরা জনতার কাছে যাই। তো আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন নিতে চাই, আপনারা হাত তুলবেন, আমার সহকর্মীরা মাইক্রোফোন আপনাদের কাছে নিয়ে যাবেন, এবং আমি মেয়েদের হাত দেখতে চাই, তরুণদের হাত দেখতে চাই, এবং যিনি প্রশ্ন করবেন নিজের নাম পরিচয় দিবেন এবং কার উদ্দেশ্যে প্রশ্ন সেটাও বলবেন স্পেসিফিক। মেয়র দাঁড়িয়েছেন, আমি মাইক্রোফোনটা একটু। আমি অমিতাভ বোস, মেয়র ফরিদপুর পৌরসভা। আমি এই 3টে প্রশ্নের উত্তর দিতে চাই বক্ষব্যাধি। বাট আসলে উত্তর দেওয়ার দায়িত্ব ওনাদের, আপনার না, আপনি শুধু প্রশ্ন করতে পারেন। আমার পৌরসভা রিলেটেড প্রশ্ন এসে গেছে 2টা, বক্ষব্যাধি বাদ দিলাম, একটা ট্রেড লাইসেন্স। আপনার যিনি প্রতিপক্ষ তিনি আপনার প্রশংসা করেছেন, আপনার তাতেই সন্তুষ্ট থাকা উচিত। এর বাইরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। তবে এটা একটা বিষয়, পানিবদ্ধতার ব্যাপারটা বলা হয়েছে, আমি তদন্ত করে এখান থেকে টিম নিয়ে যেতে চাই। ব্রাহ্মণকান্দায় কোনো পানিবদ্ধতা নাই, মাঠে তো বৃষ্টির সময় পানি থাকবেই, এটা প্রথম আলো চেপেছে 12ই অক্টোবরে। এটা অনেক কিছু ভাবতে পারে, চলেন তদন্তে যাই, আমি এটা চ্যালেঞ্জ করলাম। ধন্যবাদ, আপনার চ্যালেঞ্জ। হাত দেখতে চাই, মাইক্রোফোন সামনের সারিতে মাইক্রোফোন। আমি মাহমুদা বেগম, সভাপতি ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগ। ওকে, আমি নায়েব আপাকে প্রশ্ন করতে চাই যে ওনার বাবার বাড়ি ফরিদপুরে, উনি ঢাকা থেকে ফরিদপুরে আসতেন যেতেন, ফেরিঘাটে অনেক সাফার করতে হয়েছে তাকে। তো সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে পদ্মা সেতু করেছেন, এতে তার যাতায়াত সহজ হয়েছে, উনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিবেন কিনা? ওকে, ধন্যবাদ। পরে উত্তর নেই। আরেকটা প্রশ্ন করতে চাই। একটাই প্রশ্ন প্লিজ, আমি অন্যদের সুযোগ দিতে চাই। অনেক ধন্যবাদ। যিনি হাত তুলে আছেন পেছনে। আমি ফারুক হোসেন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য। জনাব শামীম হক ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হওয়ার পরে ফরিদপুরের খেলাধুলা এবং ছেলেরা খেলাধুলার প্রতি স্টেডিয়ামে এত ভিড়, যারা অন্য পন্থায় কোথাও যাওয়ার কায়দা নেই, এটা ফরিদপুরে একটা বিরাট উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন শামীম হক, এর জন্য তাকে সাধুবাদ জানাই। পেছনে ওই যে কলম হাতে যিনি। আমি ইঞ্জিনিয়ার BM নাহিদুল ইসলাম। আমার প্রশ্ন আওয়ামী লীগের সভাপতি শামীম হক সাহেবের কাছে। বিগত দিনের নির্বাচন থেকে শুরু করে আমরা 2014-2018 সাল থেকে এবং এই পর্যন্ত আমরা ভোট দিতে পারি নাই। একক নির্বাচনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া আপনারা কি কোনো সুষ্ঠু নির্বাচন আজ পর্যন্ত করতে পেরেছেন কিনা? আর রাতে কি আবারও ভোট হবে না দিনে হবে? ধন্যবাদ। আপনাদের চুপ করতে হবে। আপনাদের চুপ করতে হবে। সবাই বসেন। আমি আগে অনুরোধ করেছি আপনাদের কাছে যে আপনারা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না, এটা একটা ডিবেটের জায়গা, ওনারা ডিবেট করবেন, আপনারা শুধু প্রশ্ন করবেন। এই কাজটা দয়া করে করবেন না। এখানে একজন এই যে কালো স্কার্ফ পরা, আপনি দাঁড়ান, তারপরে পেছনে কোট পরা যিনি আছেন। আমি নুসরাত তানিয়া, আমি ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমার প্রশ্নটি আছে নায়েবা আপুর কাছে, এবং আমাদের শামীম চাচাকে আমি সম্মান জানাচ্ছি এবং তৃতীয় মাত্রাকে আমি ধন্যবাদ জানাচ্ছি ফরিদপুর জেলা মহিলা
আওয়ামী লীগের থেকে। আমার আপুর কাছে একটা প্রশ্ন, গত 28 অক্টোবর আমাদের একটা শান্তি সমাবেশ ছিল, ওখানে একজন পুলিশ সদস্যকে, আমাদের প্রিয় ভাইকে বিএনপির সন্ত্রাসীরা মেরে ফেললো, পিটিয়ে মেরে ফেললো নির্মমভাবে। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, তার যে তরুণী বিধবা ওয়াইফ, তার কি হবে, তার ভবিষ্যৎ কি? তার যে শিশু সন্তানটি, সে যে বাবাকে হারালো, তার বটবৃক্ষকে হারালো, তার প্রশ্নটা আমি চাই, এটা তার ভবিষ্যৎ কি হবে? আমি ধন্যবাদ। পেছনে দাঁড়ানো কোট পরা হাত তোলা। আমার নাম হাজ্জাজ, আমি ফরিদপুর সদর থানা বিএনপির ভাইস প্রেসিডেন্ট। চৌধুরী কামাল ইবনে ইউসুফ এই ফরিদপুরের উন্নয়নের রূপকার। উনি উনার জীবদ্দশায় ক্ষমতায় আসার পরে মেডিকেল কলেজ, একটা 1 মিনিট আপনারা থামবেন। উনি ক্ষমতায় আসার পরে এই ফরিদপুর মেডিকেল কলেজ উনি করছে, উনার নামে করেন নাই। 1 মিনিট দয়া করে থামবেন প্লিজ। লেট মি সে তাকে বলতে দেন। লেট মি সে এই আমি আপনাদের এই ফরিদপুর মেডিকেল কলেজ, শামীম স্যারের কাছে আমার আহ্বান, এই ফরিদপুর মেডিকেল কলেজ চৌধুরী কামাল ইবনে ইউসুফ নিজে তার নাম দেন নাই, কিন্তু মোশাররফ সাহেবের নামে কেন ফরিদপুর মেডিকেল কলেজ হলো? আমি এটার উত্তর শামীম স্যারের কাছে চাই। ধন্যবাদ। আপনারা এখানে এসে বসেন, ওনাদের যদি আপনারা অযোগ্য মনে করেন আমি ওনাদেরকে সামনে পাঠিয়ে দিই। দ্যাটস ইট। দয়া করে ভদ্রভাবে বসেন। চৌধুরী নায়েব ইউসুফ, আপনি 2 মিনিট সময় উত্তর দেওয়ার জন্য, পরে মিস্টার শামীম হক আমি আপনার কাছে আসছি। অবশ্যই আমি ধন্যবাদ দিব। আমি আজকে পদ্মা সেতু দিয়ে আসতে পারি, অবশ্যই এটা, কিন্তু আপনারা জানেন না হয়তোবা, এই পদ্মা সেতুর যখন প্রজেক্টটা হয়, এটা বেগম খালেদা জিয়া প্রথম এটা শুরু করেছিলেন। এবং শুনেন, 2000 আপনারা, আমি কিন্তু না জেনে কথা বলছি না, আপনারা চুপ করেন। আপনারা এটা শুনেন, এটা তো জনসভা নয়, ওনাকে কথা বলতে দেন। শামীম সাহেব বলবেন ওনার জবাব দেওয়ার জন্য। শামীম সাহেব বলবেন। শামীম সাহেব কি অযোগ্য আপনাদের এখানে? উনি বলবেন, ওনাকে বলতে দেন। আপনাদেরকে তো আমি কথা বলার সুযোগ দিচ্ছি। 2006-এ শুনেন, যখন নাজমুল হুদা কমিউনিকেশন মিনিস্টার। আপনি বসেন। আমি বলি নাই যে এটা উনি করে গেছেন, এই প্রজেক্ট, এটা আগেরই প্রজেক্ট। হ্যাঁ, 2006 সালে যখন নাজমুল হুদা সাহেব, উনি কমিউনিকেশন মিনিস্টার ছিল, যোগাযোগ মন্ত্রী ছিল, তখন এই পদ্মা সেতু দৌলতদিয়া ঘাট দিয়ে, আরিচা দৌলতদিয়া গোয়ালন্দ ঘাট দিয়ে করবে নাকি এখান দিয়ে করবে, এটা নিয়ে অনেক কথা হচ্ছিল। যেহেতু আমি ফরিদপুরে, আমার আব্বা ফরিদপুর, আমরা ওই সময় আমার আব্বা মন্ত্রী ছিল, তখন যেহেতু নাজমুল হুদা সাহেব তার বাড়ি দোহারে, তো ওনারা কথাবার্তা বলে, আলাপ আলোচনা করে বলল যে এখান থেকে পদ্মা সেতুটা হবে। তখন কিন্তু বেগম খালেদা জিয়া বলতে পারতেন, আপনাদের কিন্তু আপনাদের নেত্রীর গোপালগঞ্জ কিন্তু কাছে হয়ে গেছে। হ্যাঁ, এটার জন্য কিন্তু গোপালগঞ্জ, বেগম খালেদা জিয়া কিন্তু বলতে পারতেন যে গোয়ালন্দ থেকে ওই এটা করব, কিন্তু প্রজেক্টটা অ্যাপ্রুভাল হয়েছিল 2006-এ, কিন্তু ওই সময় ভিত্তিপ্রস্তর বা ওইটা স্থাপন করা হয় নাই কোন একটা কারণে হয়তোবা। কিন্তু এই প্রজেক্টটা 2006-এর, যখন নাজমুল হুদা যোগাযোগ মন্ত্রী ছিল, এটা আমার জানা আছে। কিন্তু এটা অবশ্যই আমি এটা তাকে ধন্যবাদ জানাবো, তার হাত দিয়ে হয়েছে। কিন্তু আমি এটাও বলবো, এই পদ্মা সেতু করতে যত টাকা খরচ হয়েছে, এই টাকা দিয়ে 2টা পদ্মা সেতু হইতো। এখানে গোয়ালন্দেও করা যেত একটা, এখানেও করা যেত। এই পদ্মা সেতু মেগা প্রজেক্ট এবং মেগা দুর্নীতি হয়েছে, সেটা বাংলাদেশ কেন, সারা বিশ্বের মানুষ জানে। ধন্যবাদ। 28 অক্টোবরের কথা বলছে, 28 অক্টোবরের কথা আপনারা হয়তোবা জানেন না যে আওয়ামী লীগ এটা উচকিয়েছিল। এবারও লগি বৈঠার কথা বলেছিল এবং বলছিল বিএনপিকে আমরা ঘরে ঢুকাই দিব, যে হেফাজতের মতো অবস্থা করে দিব বিএনপিকে, এই ধরনের কথাবার্তা বলে উচকাই দিছিল। আপনাকে ধন্যবাদ।
নায়েব আপা, আই ওয়াজ সো সারপ্রাইজ যে যে আপনি যে বললেন যখন আমাদের কমিউনিকেশন মিনিস্টার নাজমুল হুদা সাহেব ছিলেন, তো উনি এইটা স্বপ্ন দেখছেন, কিন্তু না যাই হোক উনি হয়তো কাউকে বলেন নাই। যদি বলতেন তাহলে এটা তথ্যভিত্তিক প্রমাণ থাকতো, আসতো, আসে নাই। এবং এই অনেকেই মিনিস্টার ছিল তো, আমি জানি উনাকে, আমি জানি উনাকে, চিনি উনাকে। ওই অনেকেরই অনেক ইচ্ছা থাকতে পারে, কিন্তু ইমপ্লিমেন্টেশন এইটা না, এইটাই হলো আপনার বড় কথা। কার কি স্বপ্ন ছিল, কবে কি করবে না করবে, কোনো প্ল্যানিংও, ইভেন প্ল্যানিং, খাতা কলমে প্ল্যানিং করবেন, স্কেচ করবেন, ড্রয়িং করবেন, সব করবেন, কিন্তু আপনার মানুষ এই উন্নয়নটা দৃশ্যমান দেখতে চায়। এবং এই সুবিধা যারা এই উন্নয়নের যারা এই যে সুবিধাভোগী লোক জনগণ, এরাই জানে এটা কে করলো। হ্যাঁ অবশ্যই। আর আপনি বলছেন পদ্মা সেতু মেগা প্রজেক্ট, লেট মি টক। আমি আপনার কথার সময় কোনো কথা বলবো না, আপনি বলেন না, আমাকে বলতে দেন। আপনি বলছেন পদ্মা সেতু একটা মেগা প্রজেক্ট, এইটা দিয়ে 2টা পদ্মা সেতু হয়। আসলে আপনি যখন কোনো কিছু স্ট্যাটিস্টিক্স করেন, যে এইটার মানে ফিজিবিলিটি স্টাডি করেন, যে এটা কী করতে হবে, এটার কত লাগতে পারে। আপনি জার্মানের বার্লিন শহর চিনেন না? বার্লিন শহরে ওইখানে খোঁজ নেন যে ওই এয়ারপোর্ট করতে কতদিন সময় লাগছে, কতবার ওইটা ড্রয়িং চেঞ্জ করছে, এবং 4 ডবল টাকা খরচ হয়েছে। অফ দ্য রেকর্ড, আমি বানাই কিছু বলতেছি না, এটা বলা যায় না এইসব অনুষ্ঠানে। এবং ড্রয়িং চেঞ্জ করছে কতবার, এবং ওইটার নির্ধারিত সময় ছিল যে ওইটায় আপনার 5 বছরের ভিতরে হ্যান্ডওভার করতে হবে। ওইটার সময় লাগছে 12 বছর। জার্মান, কোনটার কথা বলছেন? এয়ারপোর্ট, বার্লিন এয়ারপোর্ট, মেড নো মিস্টেক, জার্মান একটা দেশ, পৃথিবীর অন্যতম দেশ, সেই দেশে এই অবস্থা। এটা তো আপনি প্র্যাকটিক্যাল যখন করতে যাবেন তখন অন্য জিনিস পাবেন, তখন আপনার কিছু এদিকে তো হইতে পারে। এর নামেই না যে দুর্নীতি হয়েছে। ঠিক আছে, না ঠিক আছে। এখন 12,000 কোটি টাকার জায়গায় 15,000 কোটি হতো, বুঝতাম, কিন্তু 12,000 কোটি টাকার জায়গায় সেটা 32,000 30,000 কোটি ওইটা 10,000 কোটি, এটা তো আর 1 কোটি আর 10 কোটির পার্থক্য না। ওইটা 10,000 ইউরোর জায়গায় 22,000 ইউরো হয়েছে। ওইটা 10,000 ইউরোর জায়গায় 22,000 ইউরো হয়েছে। এইটা আপনার বিভিন্ন সময় আপনার চেঞ্জ হয়, আপনার বাড়িতেও তাই। আপনি নিয়ে আসলেন একটা জিনিস, ওইটা ঠিক না, এইটা ঠিক না, এম করতে করতে সময়ও বাড়ে এবং দামও বাড়ে। আফটার অল হয়েছে কি না, আপনারা যারা বেনিফিশিয়ারি লোকজন, তারা আর এইগুলো চিন্তা ভাবনা করে না। এই দক্ষিণবঙ্গের মানুষের জন্য, 21টা জেলার জন্যে জিয়াউর রহমান সরকারি বলেন, কোনো রেজিম সরকারি বলেন, আর এরশাদ সরকারি বলেন, কেউ কিছু করেন নাই। আমরা এই পদ্মা পাড়ের লোকজন, এদের কথা কেউ ভাবে নাই। জননেত্রী শেখ হাসিনা বিশেষ জায়গায় যখন বিরোধী দলে ছিলেন, আমি ওনার সঙ্গে আগের থেকেই সম্পর্কিত, ওনার দল করি, আমি ছোটোবেলা থেকে রাজনীতি করি, আপনি জানেন, আপনার আব্বাও জানতো। এবং আপনার আব্বাকে ধন্যবাদ দেয়, ওই সময় যদি আমার সাথে ওই রকম না করতো তাহলে আমি বিদেশে যাইতাম না। তাহলে আপনি জানেন না কি হয়েছে? আমি তো বিএনপি আমলে এই ফরিদপুর থেকে ওই 1979 সালের 3রা নভেম্বর আমরা হরতাল দিয়েছিলাম, এবং বিএনপি বলছিল হরতাল হবে না। ওই ফরিদপুর শহরে একটা বিভৎস ঘটনা ঘটছে। বিএনপি লোকজন চরের থেকে আপনারা লোক আনছেন আমাদের মারার জন্যে, আপনাদের লোকজন ওপেন এয়ারে, ওপেন জিপে গোলাগুলি করছে এই ফরিদপুর শহরে। অফ দ্য রেকর্ড এবং না শোনেন, তখন সেই সময় আমার নামে হুলিয়া হয়, তারপরে আমি দেশ ছেড়ে যাইতে বাধ্য হই। ওই জন্যই আমি বিদেশে ছিলাম, এবং এইসব ইনফরমেশন আমার কাছে আছে। তো আমি আপনাকে বলতে চাই, এই দক্ষিণবঙ্গের লোকের জন্যে জননেত্রী শেখ হাসিনা বলছে যে কেউ কিছু করলো না। কারণ আপনি যাবেন ঢাকার থেকে রংপুরের রাস্তা দেখছেন, হাইওয়েগুলো দেখছেন, 8 লাইন 4 লাইন দেখছেন তো, তারপরে ইভেন আপনার চিটাগাং, ইভেন আপনার বগুড়া, সমস্ত কিছু, কিন্তু ফরিদপুরের রাস্তা, আপনি ফরিদপুরে মেয়ে, আপনি ফরিদপুরের মেয়ে, আপনি এই চরের আপনাদের একটা ছিল আগে, এই চরের একটা আপনাদের মানে একটা আধিপত্য ছিল আর কি। কিন্তু এই বিগত এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি বলবো এই স্টাইলের নির্বাচন এত স্বচ্ছ এবং এত আপনার নিরপেক্ষ
হয়েছে আপনি কোনোদিনও দেখেন না এরকম নির্বাচন। ধন্যবাদ। সেই নির্বাচনে ধন্যবাদ। ইউনিয়ন পরিষদ সেই নির্বাচনে আপনারা চরের একটা সিটও পান নাই। ধন্যবাদ। আমি একটু হাত কেন দেখতে চাই। কেন পান নাই? আপনারা ওইখানে কিছু করেন নাই। মানে ইউনিয়ন এটা হইলো কয়দিন আগে? হ্যাঁ, চরে তো একটাই ছিল, নর্থ চ্যানেল একটা ইয়ে। চরের একটা না, চরের একটা না, চর মাধবদিয়া, চর মাধবদিয়া, ঈশান গোপালপুর, সবই সবই চর আপনাদের সেই, কিন্তু চরের মানুষ। আপনাদের এই আওয়ামী লীগের আমলে নির্বাচনের কথা বইলা লাভ নাই, সবাই জানে নির্বাচন কি। ধন্যবাদ। আপনি মাইক্রোফোন সামনে। আমি কিন্তু হানা ভোটও দেখছি, কিন্তু আমি হানা ভোটও দেখছি জিয়াউর রহমানের হানা ভোটও দেখছি। 110% ভোট পড়ছে একসাথে। 15 ফেব্রুয়ারি নির্বাচনে দেখছি, কিন্তু আপা 15 ফেব্রুয়ারি নির্বাচনে দেখছি। দর্শকের কাছে যাচ্ছি। আমার নাম আলিয়া বেগম, আমি শহর মহিলা লীগ সাধারণ সম্পাদক, এমনকি ফরিদপুরের উদ্যোক্তা, একটা বিশিষ্ট উদ্যোক্তা। আমার সংগঠনের নাম আলিয়া জুট প্রোডাকশন হ্যান্ডিক্রাফটস। আমি জুট নিয়ে কাজ করি। আমাদের ইতিমধ্যে আপনাদের সাথে জুম মিটিং হয়েছে আমাদের উদ্যোক্তাদের সাথে। আমি একটা বলতে চাই যে আমাদের জুটেতে পাটের শাড়ি হয়, এটা আমরা ফরিদপুরের যারা উদ্যোক্তা মেয়েরা আছে এরাই তৈরি করছি এখন আমরা করতে চাই। আমি এখানে যারা মঞ্চে আছেন আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ফরিদপুরে যে উদ্যোক্তা মেয়েরা আছে এদেরকে অনেক সার্বিকভাবে আমাদের যারা এখানে প্রশাসনের লোকজন আছে, রাজ্য নেতৃবৃন্দ সবাই অনেক আমাদেরকে হেল্প করেন আমাদেরকে। ধন্যবাদ। মাইকটা আর পাটের শাড়িটা এখন যারা বলছে আমাদের এখানে পাটের মিল টাপা বলছে, অনেক পাটের মিল আছে প্রাইভেট মিলগুলি, কিন্তু উদ্যোক্তা যারা আছে ফরিদপুরে পিঠা গুড় অনলাইন। কোনো প্রশ্ন আছে আপনার? যে আমার একটা প্রশ্ন আছে যে আমাদের একটা প্রশিক্ষণ যে বলতেছিলেন একটা ট্রেনিং সেন্টার, কিন্তু ট্রেনিং সেন্টারটা আমাদের অনেক সরকারি প্রতিষ্ঠান আছে, কিন্তু একটা ট্রেনিং সেন্টার যদি হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসে, সে বলছে আমাদের একটা ট্রেনিং সেন্টার করিয়ে দিবেন। আমরা জেলা প্রশাসনের আপনার দাবি প্রশ্ন না, আপনি মাইক্রোফোনটা এখানে দেন, এই যে ওনাকে দেন। আমার নাম হচ্ছে অনিমেষ রায়, আমি পেশায় অ্যাডভোকেট, ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। আমার নায়েব আপার কাছে একটি প্রশ্ন আছে। আমার স্মরণ আছে যে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপির চেয়ারপারসন বলেছিলেন বাংলাদেশের কোনো পাগল অথবা শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এগেনস্টে ওনার অবস্থান ছিল। পরবর্তীতে আপনার প্রশ্ন এই তো পরবর্তীতে এখন এসে যখন বাংলাদেশের উচ্চতর আদালত সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে ওই সংশোধনীটা বাতিল করে দিল, যেটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা উচ্চতর আদালতের সিদ্ধান্ত সংবিধান সম্মত, এখন আপনাদের কি করে মনে হলো যে বাংলাদেশে এখন তত্ত্বাবধায়ক সরকার দরকার? আপনাদের অবস্থানের বিপরীত। ধন্যবাদ। আপনারা কোনো নির্বাচনেই গেলেন না। ধন্যবাদ। বিগত 15 বছরে কি করে বুঝলেন যে এই সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না? আপনি প্লিজ এখানে মাইক। আসসালামু আলাইকুম, আমি মেহেবি, ফরিদপুর জেলা যুব মহিলা লীগ আহ্বায়ক। আমার প্রশ্ন নায়েবা আপার প্রতি, আপনারা যে কিছুদিন পর এই যে অবরোধ দেন, বাংলাদেশের জনগণ মানে না, কিন্তু আপনাদের নেতা তারেক জিয়া লন্ডনে কেন থাকে? উনি কেন বাংলাদেশে এসে এই আন্দোলনটা করেন না? এটাই আমার প্রশ্ন। আপনার পেছনে আপনি ওনাকে মাইকটা। আসসালামু আলাইকুম, আমি তাহমিনা রানী, যুব মহিলা লীগ সদস্য জেলা। আমার প্রশ্ন হচ্ছে নায়েবা ইউসুফ ম্যামের কাছে, যে আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে আপনাদের নেত্রীর মানে অসুস্থ, তার চিকিৎসা প্রয়োজন, তাকে বিদেশে নিয়ে যেতে হবে, বাংলাদেশে তার কোনো চিকিৎসা নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন দেশের বাইরে যায় আপনারা ট্রলিং করেন, বুলিং করেন, কিন্তু আপনার নেত্রীর চিকিৎসা কি বাংলাদেশে নেই? আমরা যতদূর জানি তিনি বার্ধক্যজনিত প্রবলেমে ভুগছেন। বার্ধক্যজনিত প্রবলেমে কি বাংলাদেশের আর কোনো মানুষ নেই? তারা কি চিকিৎসা করেন না বাংলাদেশে? ধন্যবাদ, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। ডান পাশে মাইক। ধন্যবাদ তৃতীয় মাত্রার জিল্লুর ভাইকে। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের সভাপতি মহোদয় জনাব শামীম হক, শ্রদ্ধেয় নায়েবা আপা। নায়েবা আপার কাছে আমার কয়েকটি প্রশ্ন। আপনি পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছেন, কিন্তু কানাডার আদালত বাংলাদেশে পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি হয় নাই এই মর্মে একটি রায় ঘোষণা করেছেন। নিশ্চয়ই আপনি বিষয়টা অবগত আছেন। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন,
আপনি স্বাধীনতার ঘোষক হিসাবে জিয়াউর রহমান সাহেবের নাম উল্লেখ করেছেন। ঐতিহাসিক 7ই মার্চে তো জিয়াউর রহমান আপনার 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে গেলেন। এরপরে গ্রেপ্তারের ঠিক পূর্ব মুহূর্তে 25শে মার্চের কালোরাত্রে ঠিক পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে গেলেন ইপিআর ওয়্যারলেস মেসেজের মাধ্যমে। অতঃপর উত্তর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হান্নান সাহেব বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন। আপনি কিভাবে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে এখানে উপস্থাপন করলেন, এটা আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন। একদম পেছনে। আমি মুস্তাফিজুর রহমান আরঙ্গ। আমার প্রশ্ন জনাবা নায়েবা ইউসুফ ম্যাডামের কাছে। আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচনের 52 বছরের ইতিহাসে আমরা কখনোই দেখি নাই কোনো অভ্যন্তরীণ দেশের নির্বাচনে বিদেশি শক্তির এমন প্রভাব। তাহলে কি আমরা আমাদের সার্বভৌমত্ব হারাতে যাচ্ছে এবং কি বিএনপি কি চাচ্ছে আমেরিকার ঘাড়ে পাড়া দিয়ে আবার ক্ষমতায় আসতে? আর যদি এমনই হয় তাহলে আপনাদের চেয়ারপারসন অসুস্থ এবং আপনাদের যে অ্যাক্টিং চেয়ার সেও দেশে নাই, সেও পলাতক, একজন সাজাপ্রাপ্ত আসামি আর একজন পলাতক। তাহলে আপনাদের প্রধানমন্ত্রীটা কে হবে? হু উইল বি দ্য প্রাইম মিনিস্টার? ওকে, মিস নায়েবা ইউসুফ। তত্ত্বাবধায়ক সরকার আপনি বললেন যে কেন দরকার, আমরা চাই নাই, কিন্তু আপনাদের নেত্রীর দাবি, আপনাদের দলের দাবিতে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার হয়েছে এবং আপনারা 173 দিন হরতাল করেছিলেন এবং অর্থনীতির অবস্থা খুব খারাপ হয়েছিল। এবং আপনি একজন লয়ার, আপনি ওখানে ছিল যে আরও 2বার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন করা যেতে পারে, কিন্তু 2009-এ ক্ষমতায় আসার সাথে সাথে আওয়ামী লীগ সেই সংবিধান তারা স্ক্র্যাপ করে দিল। এটা ঠিক হয় নাই। উচ্চতর আদালত হলো এই সরকারের একেবারে তাবেদারি। এটা উচ্চতর আদালত নিউট্রাল না। হ্যাঁ, জুডিশিয়ারি, হ্যাঁ, প্রশাসন সব কিছু সরকারের অধীনে। সরকার যেটা বলবে সেটাই তাদের করতে হবে, তা নাহলে এসকে সিনহার মতো অবস্থা হবে এই লয়ারদের এবং জাজদের। কেউ ভয়ে সেদিনও আমি শুনছি ইলেকশন কমিশনার একদিন বলল যে এখন পরিবেশ নাই নির্বাচন করার, কিন্তু তাকে যখন ভয় দেখানো হয়েছে যে এসকে সিনহার মতো অবস্থা হবে, তাকে ভিডিও দেখানো হয়েছে, তখন সে বাধ্য হয়েছে তফসিল ঘোষণা করতে, এই অবৈধ তফসিল ঘোষণা করতে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরও 2টা নির্বাচন করা যেতে পারত, কিন্তু এটার ভিতরে অনেক কথা আছে। এই যে এখানেও আমি বলতে পারি, এখানে 111 যে ঘটনা ঘটেছিল ওইটা আমি মনে করি ওইটা -2 না, ওইটা -1 করার জন্য হয়েছিল। এটা আপনারা যে বললেন আমাদের সার্বভৌমত্ব নাই, 111 কোন দেশ ঘটিয়েছিল আপনারা হয়তো বা জানেন না, এগুলো অনেক ভিতরের খবর। হ্যাঁ, এই 111 হয়েছিল, 111 হয়েছিল ভারত আর আমেরিকার মাধ্যমে। হ্যাঁ, এটা -2 করার জন্য না, -1 বিএনপিকে শেষ করার জন্য 111 ঘটানো হয়েছিল। আর আর আপনি একজন লয়ার, কিন্তু প্রত্যেকটা বিচার যেগুলো হচ্ছে, জাজদের বিচার যেগুলো দিচ্ছে, বেগম খালেদা জিয়ার থেকে শুরু করে প্রত্যেকটা বিএনপির, হ্যাঁ, এই যে বেইল দেওয়া হচ্ছে না, আমাদের সকল নেতাকর্মীকে জেলে ভরা হয়েছে এবং অ্যান্টিসিপেটরি বেইল দেওয়া হবে না, এটা কার নির্দেশে হয়? জুডিশিয়ারি চলে সরকারের নির্দেশে। হ্যাঁ, তো অতএব সরকার যেটা বলবে সেটা জাজের করতে হবে, সেই ভার্ডিক্টই দিতে হবে তাকে। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরও 2টা নির্বাচন করা যেত, কিন্তু সেটা স্ক্র্যাপ করে দিয়েছে, সেটা ল। হ্যাঁ, আর তারেক রহমান অবশ্যই দেশে আসবে। এই সরকারের কাছে কেউ নিরাপদ না। আমাদের লিডারকে আমরা চাই সে নিরাপদে থাকুক। তাকে আনার সাথে সাথে তাকে জেলে দিয়ে তার বিচার করা শুরু করবে। সময় নেই, শেষ করতে হবে। আর জিয়া রহমানের কথা যেটা বললেন, জিয়া রহমানের কথা সারা বাংলাদেশের লোক সেই ঘোষণা রেডিওতে শুনেছিল। জিয়া রহমান ঘোষণা দিয়েছিলেন জেড ফোর্সের কমান্ডার হিসেবে। হ্যাঁ, আপনি বসুন।
জোর করে কাউকে আপনি কোনো কিছু স্বীকার করাতে পারবেন না। খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে এই যে শুনেন, খালেদা জিয়ার চিকিৎসা হলো তার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, সেটা বাংলাদেশে সেই চিকিৎসা নাই। সেটা চিকিৎসা শুধু ওয়েস্টে আছে এবং জার্মানিতেই সবচেয়ে ভালো এটার ইয়ে হয়। তুমি হয়তো বা জানো না এটা। থ্যাংক ইউ। ডাক্তার আসলে তো ওই ট্রান্সপ্লান্টের সেই ইকুইপড না, সেই মেশিনারিজ এখানে নাই। ধন্যবাদ মিস্টার শামীম হক। একটা করছে, তাকে একটা বাইপাস করছে। আপা আপনি যখন শুরু করেন, শুরুটাই কেমন যেন ছিল। শুরুটা যেমন ছিল যে আপনি বলেছেন যে ৭৫-এর পরে আপনার গণতন্ত্রের জন্য যেই জিয়াউর রহমানের যেই অবদান, ৭৫ সনে কি হয়েছে? ৭৫ ঘোষণা হয়েছিল। ৭৫ 15 আগস্ট কি হয়েছে? একদলীয় শাসনতন্ত্র। ৭৫ 15 আগস্ট কি হয়েছে? হ্যাঁ, যেই পাসপোর্ট নিয়ে আপনি বিদেশে ঘোরেন, যেই পাসপোর্ট নিয়ে আমিও ঘুরি, হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বিদেশে যায়, ওই রেমিটেন্স পাঠায়, আপনি আমি ওই পয়সা খাইয়ে এই দেশের উন্নয়নের কাজ হয়। ওই পাসপোর্ট আমাদের ছিল না। আমাদের একটা নির্দিষ্ট ভূখণ্ড পৃথিবীর বুকে একটা মানচিত্র করে দিয়েছেন বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান। ওই ৭৫ সনে আমি বুঝলাম বাকশাল করেছিলেন বঙ্গবন্ধু, আমি বুঝলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালো ছিল না, বুঝলাম। আপনাদের যদি তাকে কিছু করার দরকার ছিল, হত্যা করার দরকার ছিল, বঙ্গবন্ধুকে হত্যা করতেন। কিন্তু শোনেন, কিন্তু ওই সপরিবারে কেন হত্যা করছেন? সপরিবারে কেন হত্যা করছেন? পুরো একটা শোনেন, আপনারা চুপ করেন প্লিজ। আমি আপনাকে বলি, সপরিবারে কেন হত্যা করছে? ওই আর যারা ছিল তাদের কি দোষ ছিল? তারপরে আপনারা এই বিএনপি তো করে না এটা, অফকোর্স বিএনপি করেছে। এভরিবডি নোস। ৭৫ সালে বিএনপি ছিল নাকি? বিএনপি ছিল না, বাট জিয়াউর রহমান এই হত্যার সাথে কমপ্লিটলি সে এই হত্যার সাথে জড়িত। ইট হ্যাজ বিন প্রুফ, সবাই জানে, এইটা সবাই জানে জিয়াউর রহমান এই হত্যার সঙ্গে জড়িত ছিল। এটা আপনারা জোর জবরদস্তি কার জন্য বলবেন? না, এটা ছিল। কিন্তু আপনি দেশের জন্য উনি আজকে শোনেন, ভাগ্যগুণে এই বঙ্গবন্ধু ছিল না, বিএনপি ছিল না। বিএনপির যে জন্ম দিয়েছে জিয়াউর রহমান, সে জিয়াউর রহমানের সঙ্গে জড়িত ছিল, এটা সবাই জানে। এইটা আপনার বিদেশি রাইটারদের যে সমস্ত বই পুস্তক আছে, এটা একটু পড়াশোনা করলে বোঝা যাবে। আপনি এইটা পর্যায়ক্রমে এইটা আসছে, এবং পরবর্তী পর্যায়ে উনি তো কোনো গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে নাই। উনি আসছে নাকি? না, জিয়াউর রহমান সাহেব আসে নাই, উনি আসছে ক্যান্টনমেন্ট থেকে। তো উনি গণতন্ত্র উনার মুখে সাজায় না, এবং গণতন্ত্র আনবে উনি কি আগে কোনো পলিটিক্যাল পার্টি ছিল? তো যাই হোক, এখন এই ভাগ্যক্রমে আমাদের এই বর্তমান বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন, ওনার আর এক বোন শেখ রেনা বেঁচে গিয়েছিলেন। ওই জন্যই আমি আপনি এই জায়গায় বসে আছি, আর বাংলাদেশের মানুষ এত আরামে আছে। এবং আপনি জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, দীর্ঘায়ু কামনা করবেন, এটা আমার কাছে, হ্যাঁ, যাতে সারা বাংলাদেশের মানুষ। আমি মুসলমান, আপনাদের জননেত্রী উনি শেখ হাসিনা, উনিও ফরিদপুরের মেয়ে, আমিও ফরিদপুরের মেয়ে। আমি অবশ্যই তার জন্য দোয়া করব, দোয়ার ব্যাপারে অবশ্যই দোয়া করব। কিন্তু শুনেন, যেটা বলছিলেন, এক মিনিট খালি, হ্যাঁ, আপনি তার আগে জানি কি একটা এটা দুঃখজনক, অবশ্যই পরিবার সহকারে তাদেরকে এই ঘটনা, এটা আমি অবশ্যই দুঃখ প্রকাশ করি। এটা কোনো কারোর জন্য খুশির কিছু না, এটা খুশির কিছু না। আপনি আমাকে বলতেছেন যে এটার ব্যাপারে, এটা 21 আগস্টের ব্যাপারে অনেক প্রশ্ন আছে। 21 আগস্ট, তাহলে ওনাকে যদি মারতে চাই তাহলে তো অনেক ধন্যবাদ চৌধুরী নায়েব ইউসুফ এবং মিস্টার শামীম হক আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নেবার জন্য। এই মিলনায়তন, উনি বলছে আমি মুসলমানের মেয়ে, আপনি মুসলমানের মেয়ে, হ্যাঁ, কিন্তু আজকে পৃথিবীতে এই ইসরায়েল, এই জায়নিজম, আপনার ফিলিস্তিনিদের যেইভাবে আপনার তাদেরকে শিশু বাচ্চার থেকে শুরু করে, মহিলাদের থেকে শুরু করে, প্রেগনেন্ট মহিলাদের শুরু করে, নিউ বর্ন বেবিদের যেইভাবে তাদেরকে নির্বিচারে বম্বিং করছেন, নির্বিচারে তাদের উপরে বম্বিং করে তাদের মারা হচ্ছে। আপনার দল বিএনপি এই ব্যাপারে একটা বিবৃতিও দেয় নাই। জননেত্রী শেখ হাসিনা
দ্ব্যর্থহীন কণ্ঠে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে, সাহায্য পাঠিয়েছে। একটা ওয়াইফকে কালকে অ্যাসল্ট করছে কিভাবে এটা দেখতে হবে, শেষ করতে হবে। না এক মিনিট, একটা আমাদের কর্মী, হ্যাঁ, তার ওয়াইফের তার বাড়িতে ঢুকে তার ওয়াইফকে পর্যন্ত মারছেন আপনারা। অনেক ধন্যবাদ। এই বাংলাদেশে যদি এই বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন না হলে এই বাংলাদেশ ও ইসরায়েল প্যালেস্টাইনের মতোই হবে। ধন্যবাদ চৌধুরী নায়াব চৌধুরী। আজকে আমি ফরিদপুরে আসতে পারি না, আমার বাপের ভিটায় আমার বাবার কবর জিয়ারত করতে আসতে পারি না, বলা হয় আমাকে অ্যারেস্ট করবে। আপনি এখন আসছেন কিভাবে? শামীম হক, অনেক ধন্যবাদ। এখন আসছেন অনেক ধন্যবাদ। যারা অডিটোরিয়ামে আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা চাই যে বাংলাদেশে গণতন্ত্রের উন্নয়ন হোক। আমরা চাই ফরিদপুর জেলা একটা পুরনো জেলা আরও মর্যাদাবান হোক, এবং এখানকার যে শিক্ষা, স্বাস্থ্য, নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্বাস্থ্যের একটা সংকট, আমাদের নেতৃবৃন্দ একথা ঠিক যে তাদেরকে কেন বাইরে পাঠাতে হয়, এটা অবশ্যই বাংলাদেশের দুর্বলতা। এটা কোনো বিশেষ ব্যক্তি বা দলকে আক্রমণ করে বা কোনো বিশেষ সরকারকে আক্রমণ করে বললে হবে না। আমাদের দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে বহু মানুষ যার সামর্থ্য আছে সেই বিদেশের চিকিৎসার জন্য যায়। কাজেই অনেক সময় তীর অন্যের দিকে ছুড়লে সেই তীর নিজের ঘাড়ে এসে পড়ে, সেটা আমাদের মাথায় রাখা দরকার। সব কথার মূল কথা, আমরা ফরিদপুর একটা পুরনো জেলা, ফরিদপুর জেলার আর উন্নয়ন হোক শিক্ষা, স্বাস্থ্যে। এবং আমি লক্ষ্য করেছি নেতৃবৃন্দ এখানে কথা বলেছেন, দুজনেই অত্যন্ত শোভন এবং শালীনভাবে বিতর্ক করেছেন। আমি আশা করব যে এই নেতৃবৃন্দ যে আচরণটা করলেন সেই আচরণ, সেই মনোভাব আমাদের সবার মধ্যে, তাদের কর্মীদের মধ্যেও ছড়িয়ে পড়ুক। আপনাদের সবার জন্য যারা টেলিভিশনের পর্দার সামনে এই অনুষ্ঠান দেখছেন, পৃথিবী, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে, সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।